বাংলাদেশের ফিফা উইন্ডোতে ম্যাচ রয়েছে দুটা, এবং দুটাই হচ্ছে মালদ্বীপের এগেনস্টে 13 এবং 16 নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 6টায় বাংলাদেশ খড়ের মাঠে মালদ্বীপের এগেনস্টে মাঠে নামছে। মালদ্বীপের জন্য তো একটা ইন্টারন্যাশনাল সার্কিটে ফেরার ম্যাচ। শেষ অক্টোবরের 17 তারিখ তারা ম্যাচ খেলেছিল এই বসুন্ধরা কিংস অ্যারেনায়, যেখানে বাদ পড়ে তারা বিশ্বকাপের সেকেন্ড রাউন্ড আর কি আর তারা খেলতে পারেনি। এবার এশিয়ান কাপের বাছাই পর্বের আগে এই ম্যাচটা দুটো দলের জন্য আসলে ইম্পর্টেন্ট। দুটো দলের জন্যই ইম্পর্টেন্ট, মালদ্বীপের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি বাংলাদেশের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমরা এখানে কথা বলছি, বাংলাদেশ মালদ্বীপের সঙ্গেই সর্বশেষ যেই জয়টা আমরা দেখেছি ওই কিংস অ্যারেনার মধ্যে দুর্দান্ত একটা জয় নিয়ে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে বিশ্বকাপ বাছাইয়ের কোয়ালিফাইং রাউন্ডে উঠে গিয়েছিল। এরপরের যেটা হয়েছে যে বাংলাদেশের এরপরের চিত্রটা আমরা ভেবেছিলাম যে 2024-এ এসে একটু ভিন্নভাবে দেখব। 23 সালে যেভাবে বাংলাদেশ চেষ্টা করেছিল সেটা আমরা ওভাবে দেখতে পারিনি। একটা বেশ হতাশার উইন্ডো আপনি বলতে পারেন, সেপ্টেম্বরের উইন্ডোটা গিয়েছে ভুটানের কাছে। ভুটানের মাঠে বাংলাদেশ গিয়েছিল যে লক্ষ্যে দুটো ম্যাচ জেতার জন্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেখান থেকে একটা ম্যাচ জয়, কিন্তু শেষটা হয়েছে হার দিয়ে। এখন যেই লক্ষ্যে নিয়ে বাংলাদেশ গিয়েছিল সেই লক্ষ্যে আবার মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ খেলতে নামছে। মাঝখানে মালদ্বীপ জুন মাসে তারা একটা নিষেধাজ্ঞা পেয়েছিল, অর্থ এবং দুর্নীতির দায়ে তাদের সভাপতিকে নিষিদ্ধ করা হয়। মালদ্বীপ ফিরছে বাংলাদেশের সঙ্গে ম্যাচ দিয়ে। এখন বাংলাদেশ যখন মালদ্বীপের সঙ্গে ম্যাচ খেলতে নামছে, বাংলাদেশকে আপনি খুব বেশি কি এগিয়ে রাখতে পারবেন? যেখানে মালদ্বীপ এক বছর ম্যাচ খেলেনি, কিন্তু মালদ্বীপের দলের বেশিরভাগ জাতীয় দলের ফুটবলার কিন্তু আবার মাজিয়াতে খেলেন। সেখানে তারা হচ্ছে এসি চ্যালেঞ্জ লিগ খেলেছেন। বাংলাদেশেরও যারা বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন তারাও চ্যালেঞ্জ লিগ খেলেছেন, কিন্তু সেখানে আসলে তুলনা করলে কিন্তু একটা চিত্র আপনি ভালো মতোই বলতে পারবেন, দেখে এসেছেন। আলী সুজাইন হচ্ছে এই দলটাকে নিয়ে খুব বেশি কাজ করেন নাই। হ্যাঁ, তার প্লাস পয়েন্ট হচ্ছে ওই মালদ্বীপের মাজিয়ার চ্যালেঞ্জ লিগ খেলা, সেই মাজিয়ার 14 জন ফুটবলার রয়েছে মালদ্বীপের এই স্কোয়াডটা, অর্থাৎ দু দেশের দু চ্যাম্পিয়ন মাঠে নামছে। এখন এই জায়গায় বাংলাদেশের কাছে প্লাস পয়েন্টটা হচ্ছে আপনার বাংলাদেশ মালদ্বীপের এই দলটাকে হারে হারে চেনে। এই দলটার এগেনস্টে বাংলাদেশের রেকর্ডও শেষ কয়েকটা যদি আমরা দেখি, যে স্পেশালি শেষ 4টা ম্যাচের রেকর্ডও যদি আপনি হিসেব করেন, সেখানেও কিন্তু দেখবেন বাংলাদেশ এগিয়ে রয়েছে। গেল সাফে বাংলাদেশ জিতেছিল, এর আগের সাফটায় মালদ্বীপে যেটা হয়েছিল সেই ম্যাচটায় বাংলাদেশ হেরে গিয়েছিল, এবং এই দুটা হচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের ম্যাচ। বাংলাদেশ মালদ্বীপের মাঠে যে 1-1 গোলে ড্র করেছিল, এরপর বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ মালদ্বীপকে হারিয়ে দিয়েছিল 2-1 গোলে। এবং এই যে গেল বছরের দুটা ম্যাচের স্কোয়াড বা গেল সাফের স্কোয়াড, দেখবেন মালদ্বীপের দলে কিন্তু আহামরি কোনো পরিবর্তন নাই। সেই হামজাই খেলছেন, আলিফ আসির খেলছেন, নাইজ হাসান, ইব্রাহিম মাহুদি, সামো আলী, সবাই আসলে সেই দলটার মধ্যে রয়েছে। সুতরাং হাভিয়ার কাবরেরা খুব ভালো করে এই দলটাকে আটকানোর কৌশল জানেন। হ্যাঁ, এখন ফ্রেন্ডলি ম্যাচ অন্য সময় আমরা বলি এতটা ইম্পর্টেন্ট না, তবে এই উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচটা আসলেই ইম্পর্টেন্ট, কারণ আপনার এরপরে নেক্সট মার্চের উইন্ডোতে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে 2027 এশিয়ান কাপের। সেটার তো ড্র অনুষ্ঠিত হবে। ড্রয়ের আগে এই নভেম্বর উইন্ডোটাই বাংলাদেশের জন্য হচ্ছে কি শেষ সুযোগ, পট থ্রিতে যদি তারা জায়গা করে নিতে পারে। 185 বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং, মালদ্বীপকে হারাতে পারলে দুটা ম্যাচে যদি বাংলাদেশ হারাতে পারে সেই র্যাঙ্কিংটা একটু বাড়বে, এবং এই জায়গায় পট থ্রিতে যদি বাংলাদেশ পড়ে তখন হচ্ছে কি সুবিধাটা একটা হবে, সেটা গ্রুপ স্টেজে তো 4টা দল থাকবে, তখন হচ্ছে আপনার থেকে আরেকটু দুর্বল কোনো একটা দলকে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটাই হাভিয়ার কাবরেরার মূল টার্গেট। আপনি বলছিলেন না যে 2024 সালের শুরুটা বা 2024 সালটাই বাংলাদেশের জন্য আসলে ভালো যায় নাই। হ্যাঁ, বাংলাদেশ খেলেছে কাদের সাথে? প্যালেস্টাইনের সাথে বাংলাদেশ খেলেছে। প্যালেস্টাইনের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ ছিল দুটা বিশ্বকাপ বাছাই পর্বের। অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে এসে খেলেছে, সেই ম্যাচটাও বাংলাদেশ হারলো। লেবাননের সাথে বাংলাদেশ ম্যাচটা ফ্রুটফুল কোনো কিছু আসলে পেল না। তো সবকিছু মিলে ভুটানের সাথে সেই লাস্ট ম্যাচের ধাক্কা। আমার মনে হয় হাভিয়ার কাবরেরার এটা একটা বড় সুযোগ যে বাংলাদেশকে আবারও একটা রাইট লাইনে উঠিয়ে ফেলার। এটাও মাথায় রাখতে হবে, হাভিয়ার কাবরেরার চুক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে। এই দুটা ম্যাচ দিয়ে কিন্তু তার সেই পারফরমেন্সটাকে মূল্যায়ন করা হবে। হাভিয়ার কাবরেরার সঙ্গে অলরেডি তাবিতাওয়াল দেখা করেছেন, বাফুফের নতুন সভাপতি। তিনি তার চ্যালেঞ্জটা জানেন, বাংলাদেশকে চ্যালেঞ্জটা নিতে হচ্ছে, কারণ হচ্ছে বাংলাদেশকে জিততে হবে যদি র্যাঙ্কিংটা উন্নতি করতে হয়। চ্যালেঞ্জ যদি জিততে হয় তবে আপনাকে গোলটা করতে হবে। আবারও সেম একই প্রশ্ন বারবার আপনার সামনে ঘুরে ফিরে আসছেন, বাংলাদেশের আক্রমণ ভাগে গোলটা করবেন কি? সবকিছু ঠিক আছে, মিডফিল্ড ঠিক আছে, ডিফেন্সও ঠিক আছে, কিন্তু বাংলাদেশের স্কোয়াড অনুযায়ী যে স্কোয়াডটা আমরা এবার পেয়েছি 27 দলের, সেখানে রাকিব আছেন, মোরসালিন আছেন, ফাহিম আছেন, কিন্তু তারপর আবারও ওই কথাই উঠছে যে আসলে গোলটা আসবে কিভাবে। দেখেন, হাভিয়ার কাবরেরাই তো গেল সাফ থেকে এই দলটাকে হচ্ছে কি একটু
একটা শেপে, নিজস্ব একটা শেপে হাভিয়ার কাবরেরা এনেছেন। হাভিয়ার কাবরেরা শেপটাই কিন্তু হচ্ছে কোনো নাম্বার 9 নাই। আমরা গেল সাফে দেখেছি গোল করেছেন রাকিব, মোরসালিন, হয়তোবা সেই জিনিসটাই কন্টিনিউ করবেন। আপনার মনে আছে গেল 17 অক্টোবর বাংলাদেশ যখন মালদ্বীপের এগেনস্টে খেলেছিল এই মাঠে, সেখানেও কিন্তু 2টা গোল করেছিলেন সেই 2 উইঙ্গার, মানে সেখানে রাকিব গোল করলেন, সেখানে ফাহিম গোল করলেন। এবারও হাভিয়ার কাবরেরা সেই ফরমেশনে যাবে। তবে এখানে একটা প্লাস পয়েন্ট হাভিয়ার কাবরেরার যে হচ্ছে, আমরা যখন স্কোয়াডটা দেখলাম বা দেখছি তখন হচ্ছে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেছে, সেখানে 2টা নাম কিন্তু রয়েছে একদম পারফেক্ট নাম্বার 9-এর। একটা হচ্ছে আরমান ফয়সাল আকাশ এবং আরেকটা হচ্ছে পিয়াস আহমেদ নোভা। এবং নোভা কিন্তু 2টা প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ ফর্টিজের এগেনস্টে যে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেই 2টা ম্যাচে কিন্তু নোভা গোল করেছে। সুতরাং হাভিয়ার কাবরেরা হয়তো স্টার্ট করার পর কোনো একটা সময় ওই সিঙ্গেল স্ট্রাইকিং পজিশনটাতে নোভাকেও তিনি আসলে নিয়ে আসতে পারেন। দ্বিতীয়ার্ধে চাইলে তিনি ট্যাকটিক্যাল চেঞ্জ যখন করবেন তখন হয়তো এই পরিবর্তনটা নিয়ে এসে তিনি নোভাকে খেলাতেই পারেন। নোভার জন্য আসলে জাতীয় দলের ওই এক্সপিরিয়েন্সটা দরকার রয়েছে। বাংলাদেশে ক্লোজ ডোর যে 2টা ম্যাচ খেলেছে ভালো পারফর্ম করেছেন আমরা যতটুকু শুনেছি। সো অবশ্যই চাইবে যে সবার যারা পারফর্ম করছেন তাদের পারফরমেন্সে দিয়েই বাংলাদেশটা জয়টা নিয়ে আসার জন্য। তবে যেটা বলছেন যে বাংলাদেশের জন্য জয় ছাড়া আসলে কোনো পথটা আসলে খোলা নেই এখানে। হাভিয়ার কাবরেরা তার যে 27 জনের স্কোয়াড তিনি রেডি করেছেন এই ম্যাচের জন্য, সেখানে আনিসুর রহমান জিকো তিনি ফিরছেন লম্বা একটা সময় পর ন্যাশনাল টিমের স্কোয়াডে। সেই জিকো স্টার্ট করবেন কিনা সেটা হাভিয়ার কাবরেরা আরও চিন্তা ভাবনা করে তারপর তিনি ডিসাইড করবেন, কারণ মাঝখানে মেহেদী হাসান শ্রাবণ সামলেছেন, মিতুল মার্মা সামলেছেন গোলকিপিং পজিশনটা। তপু বর্মন তার পার্টনার আসলে কে হবে, সেইখানেও হাভিয়ার কাবরেরা কি শাকিলকে বেছে নেবেন নাকি মেহেদীকে বেছে নেবেন সেটাও দেখার। তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ তারা নাই, রাইট ব্যাক পজিশনে হয়তোবা সাদ উদ্দিন তার একটা খেলার সম্ভাবনা রয়েছে এবং সেটা হতেও পারে, কারণ লেফট ব্যাকে ইসা ফয়সাল তো আসলে রয়েছেই। বাকি যারা ফুল ব্যাক রয়েছে সেখানে তাজ রয়েছেন, সাদের ছোট ভাই রহমত রয়েছেন। মিডফিল্ডে জামাল ভুইয়া নাই, মিডফিল্ডে সোহেল রানা জুনিয়র নাই, মিডফিল্ডে হৃদয় বেশ ভালো একটা আস্থা, সোহেল রানা সিনিয়র, কাজেম শাহ তারা রয়েছেন, একই সাথে পাপন সিংকে আনা হয়েছে সেই মিডফিল্ড পজিশনে। এবং ফরওয়ার্ডদের কথা আপনি যেটা বলছিলেন, ফরওয়ার্ডরা মোটামুটি চেনা পরিচিত নাম। রাকিব আছেন, মোরসালিন ফিরেছেন, ফয়সাল আহমেদ ফাহিম আছেন, শাহরিয়ার ইমন, পিয়াস আহমেদ নোভা তিনি ডাক পেয়েছেন, মিরাজুলও রয়েছেন। আপনার পুরো ব্যাপারটাই হচ্ছে যে বাংলাদেশের জন্য স্কোয়াডটা তারা অনেকদিন ধরে প্র্যাকটিস করছে। নভেম্বরের 1 তারিখ থেকে ক্যাম্প চলছে এবং এই 13 তারিখ বাংলাদেশের প্রথম ম্যাচ। আই থিঙ্ক এখানে বাংলাদেশের জয় ছাড়া কোনো অপশন নেই। প্রেডিকশন বাংলাদেশ জিতবে, এই প্রেডিকশনটাই। একটা ম্যাচ ড্র হবে, একটা ম্যাচ হয়তো বাংলাদেশ জিতবে, দেখা যাক। 13 তারিখে সেই ম্যাচটা আপনারা দেখতে পারবেন টি স্পোর্টসের সন্ধ্যা 6টায়। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.